স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এক যুগ, দেশকে এনে দিয়েছেন সম্মান। ঠিক একই মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে পদে পদে নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে অগণিত দিন কাটিয়েছেন। আমিনুল হক আপসহীন দৃঢ়চেতা মানুষটার কাঁধে এখন দেশের ক্রীড়াঙ্গনের ভার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সংসদ ভবনে শপথের আগ পর্যন্ত কেমন ছিল তার মাঠ আর রাজপথের সংগ্রাম, থাকছে রিপোর্টে। ফুটবলে দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে রক্তাক্ত হওয়া, ১৩ বছরের সংগ্রাম শেষে সেই ক্রীড়াঙ্গনে এবার মন্ত্রিত্ব নিয়ে ফেরা। এক জীবনে এমন চ্যালেঞ্জ আর উত্থানের গল্প কজনই লিখতে পারেন। আমিনুল হক বাংলাদেশকে ফুটবলের মাঠে নেতৃত্ব দেয়া সাবেক এই অধিনায়ক এবার অভিভাবক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। আমিনুল হক বলতেই চোখের সামনে ভেসে ওঠে গোলবারের নিচে এক অতন্দ্র প্রহরীর নাম। হামজা পূর্ববর্তী বাংলাদেশের ফুটবলে শেষ জোয়ার যখন চলছিল, তখন এই আমিনুলই ছিলেন বাংলাদেশের অন্যতম বড় তারকা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ, যা একবারই জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ, সেই ২০০৩ আসরের সেরা কিপার ছিলেন আমিনুল হক। শুধু সাফ নয়, ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের হয়ে গোল্ড জয়েরও নায়ক তিনি। শুধু যে আন্তর্জাতিক ফুটবলে আমিনুল আলো ছড়িয়েছেন তাই নয়, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অসংখ্য শিরোপাও জয় করেছেন। ইন্টারন্যাশনাল ও ঘরোয়া ফুটবলে আমিনুলের পারফরমেন্সের খবর বাংলাদেশ পেরিয়ে ইউরোপেও প্রচার পেয়েছিল, যার ফলে ২০০৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকে তার সাথে যোগাযোগ করা হয়। কিন্তু যোগাযোগের সমস্যার কারণে সেটা আর চুক্তিতে রূপ নিতে পারেনি। সম্ভাবনা থাকলেও ইনজুরির কারণে আমিনুল হকের অনেক স্বপ্নই অধরা থেকে গেছে। ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মাত্র ২৯ বছর বয়সে বাংলাদেশের হয়ে ৫০তম ম্যাচেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। যাবার বেলায়ও কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলের জয় এনে দিয়েছিলেন আমিনুল। ব্যক্তিত্ব আর নিজ সিদ্ধান্তে এতটাই অটল ছিলেন যে পরবর্তীতে বাফুফে থেকে তাকে অবসর পুনর্বিবেচনার অনুরোধ করলেও তিনি শোনেননি। জাতীয় দলের পর ২০১৩ সালে ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করেই আমিনুল নেমে যান রাজনীতির ময়দানে। দুঃসময়েই হাত বাড়িয়ে দেন বিএনপির দিকে। ঢাকা উত্তরের রাজনীতিতে খুব অল্প সময়েই বিএনপি হাইকমান্ডের আস্থাভাজন হয়ে ওঠেন আমিনুল হক। এমন সময়ও গেছে যখন মাশরাফি, সাকিবরা মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন, তখন সেই মানুষেরই গণতান্ত্রিক অধিকারের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মাসের পর মাস কারাগারে কাটিয়েছেন আমিনুল হক। তবে সবকিছুর পরেও সৃষ্টিকর্তার বিচারে আমিনুল হক তার যোগ্য স্থানই পেয়েছেন। মানুষের ভালোবাসা, বিএনপির নেতৃত্বের মূল্যায়নে আমিনুল হক আজ বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামনের দিনগুলোর জন্য আমিনুল হকের প্রতি রইল শুভ কামনা। পার্থ বণিক, ৭১। শপথ নিয়ে অ্যাকশন শুরু নয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। বিসিবি ভার্সেস সাংবাদিক অলিখিত টি-20 ম্যাচ আর নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিলেন তড়িৎ সিদ্ধান্ত। কেবল ক্রিকেট, ফুটবল নয়, দেশের সব খেলাধুলায় পাবে সমান গুরুত্ব। হাসান সজীবের রিপোর্ট। গোলপোস্টের অতন্দ্র প্রহরী থেকে বাংলাদেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক শপথ গ্রহণের পরপরই তিনি বসে থাকেননি, ঠিক সংসদ থেকেই তার দায়িত্ব শুরু হয়েছে। বাংলাদেশ কেন ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারেনি সেটা নিয়ে সংসদ ভবনে আলোচনা করেছেন। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। বাংলাদেশের খেলাধুলায় এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার নাম বিসিবি, যেখানে সাংবাদিকদের সঙ্গে বিসিবির একটা দূরত্ব তৈরি হচ্ছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা দিয়েছেন এই দূরত্ব আর থাকবে না, সাংবাদিকদের সঙ্গে বিসিবির কোনো বাধা তৈরি হবে না। সেখানে আমিনুল হক ইনস্ট্যান্ট তার সংবাদ সম্মেলনে অ্যাকশন নিয়েছেন। সারাদিন মিরপুরের গেইটে ৪ থেকে ৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম।
দুঃখের সঙ্গে বলছি আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জটা আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমার কথা হচ্ছে আমরা এমন কি অপরাধ করলাম যার কারণে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না? আপনার স্টেটমেন্টটা খুব বেশি দরকার, তাতে করে আমরা আগামীকাল থেকে এই স্টেটমেন্টটা দেখিয়েই আমরা বিসিবিতে প্রবেশ করবো এবং আমাদের কাজটা আমরা ঠিকমতো করার চেষ্টা করবো। আপনি এটা নিয়ে আসলে মানে বলার কি আছে বা আপনি আসলে কি বলতে চান? আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজে নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমি না আমরা দীর্ঘ সেই ছোটবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তার কি উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসেছি। আমি সিওকে বলে দিচ্ছি, এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। শুধু ক্রিকেট কিংবা ফুটবলই গুরুত্ব পাবে ব্যাপারটা তা নয়। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন বাংলাদেশের সবগুলো খেলাকে তিনি সমান গুরুত্বের সাথে দেখবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রীড়াঙ্গন ভালো থাকবে, আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে। আমিনুল হক ছিলেন মাঠের ক্যাপ্টেন, এখন জনতার ক্যাপ্টেন, বাংলাদেশের খেলাধুলার ক্যাপ্টেন। তিনি যেমন ছিলেন তেমনই থাকতে চান, সঙ্গে বাংলাদেশের খেলাধুলাকে এগিয়ে নিতে চান সবাইকে সঙ্গে নিয়ে। হাসান সজীব, ৭১, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে ওঠার আগে টালমাটাল অবস্থা পিএসজি শিবিরে। মাঠের বাইরের কোন্দল কি তবে মাঠের পারফরমেন্সে ছায়া ফেলবে? উসমান দেমবেলের বিস্ফোরক মন্তব্য আর লিগ টেবিলের শীর্ষস্থান হারানো পিএসজি শিবিরে এখন টালমাটাল হাওয়া। তবে পরিসংখ্যান আর ইতিহাস বলছে ইউরোপীয় মঞ্চে ফেভারিট লুইস এনরিকের দলই। কিন্তু মোনাকোর ছন্দ আর পিএসজির ড্রেসিং রুমের এই ফাটল জন্ম দিতে পারে নতুন কোনো রোমাঞ্চের। মোনাকোর ঘরের মাঠ স্তাদে লুইসে ম্যাচ শুরু আজ রাত ২টায়। মাঠের বাইরে বিতর্ক, ড্রেসিং রুমে উত্তাপ আর মাঠের ভেতরের শ্রেষ্ঠত্বের লড়াই। প্যারিস সেন্ট জার্মেই কি এখন এক বিভক্ত শিবির? রেনের কাছে ৩-১ ব্যবধানে হারের পর খোদ ব্যালন ডি'র জয়ী উসমান দেমবেলে আঙুল তুলেছেন সতীর্থদের দিকে, প্রশ্ন তুলেছেন দলের একতা নিয়ে। তবে তরুণ তুর্কি ওয়াও নেভেস বলছেন ভিন্ন কথা। তার দাবি ড্রেসিং রুম এখনো অটুট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে ওঠার লড়াইয়ে পিএসজি কে আজ টিম হিসেবে খেলবে নাকি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ভিড়ে হারিয়ে যাবে প্যারিস? চ্যাম্পিয়ন্স লিগের এই নক আউট প্লে অফ এখন কেবল একটি ম্যাচ নয়, লুই এনরিকের দলের জন্য কঠিন এক পরীক্ষা। ইউরোপীয় মঞ্চে দুই ফরাসি পরাশক্তির এই প্রথম দেখা। কিন্তু ইতিহাসে পিএসজি তাদের স্বদেশী প্রতিপক্ষ মোনাকোর ওপর বরাবরই নির্দয়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ব্রেস্টকে ১০-০ অ্যাগ্রিগেটে উড়িয়ে দিয়েছিল তারা। অন্যদিকে মোনাকোর ইতিহাস প্যারিসিয়ানদের দলের বিপক্ষে কিছুটা ম্লান। ১৯৯৯ উয়েফা কাপে মার্শের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। মোনাকো কি সেই ২৭ বছরের পুরনো ক্ষতের প্রলেপ এবার দিতে পারবে? পিএসজির জন্য সময়টা খুব একটা ভালো না। লিগ 1-এর শীর্ষস্থান হারিয়েছে লসের কাছে। শেষ ৫ ম্যাচে ৩ জয় থাকলেও রেনের কাছে পরাজয় বড় ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য। অন্যদিকে মোনাকো আছে উড়ন্ত ফর্মে। শেষ ৫ ম্যাচের ৩টিতে জয় আর ১ ড্র নিয়ে এই ম্যাচে মাঠে নামছে মোনাকো। লুই এনরিকে বলছেন মোনাকোর বিপক্ষে ম্যাচে অনেক শোরগোল হবে, তবে প্যারিসের দলটির কাজ হবে গোল করা। সাম্প্রতিক সময়ে পিএসজির অন্তর্কোন্দল এসেছে প্রকাশ্যে, জানিয়ে রীতিমতো চিন্তায় আছে পুরো প্যারিসিয়ান শিবির। দেমবেলের কড়া বার্তার পর পিএসজি একাদশে কি বড় কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। মোনাকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এনরিকে হয়তো চাইবেন না খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে, তাই শক্ত রক্ষণ করে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে আস্থা রাখবেন কোচ। সেখানে এনরিকের ভরসার জায়গায় থাকবেন হাকিমি, মার্কুইনোস, পাচো, নুনো মেন্ডেস, ভিতিনহা, ওয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইস, দেমবেলে, অ্যাসেন্সিও, বার্কোলারা। মোনাকো চাইবে সাম্প্রতিক ছন্দ কাজে লাগিয়ে এই ম্যাচ জিতে নিতে। নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাইবে দলটা। পিএসজি ড্রেসিং রুমের উত্তপ্ত অবস্থাকে ক্যাশ করতে চাইবে স্বাগতিকরা, তবে তাদের জন্য বড় চিন্তার কারণ লম্বা এক ইনজুরি তালিকা।
এদিকে পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় জয়ের পাল্লাটা ভারী পিএসজির। দু দলের মুখোমুখি শেষ ৩৫ বারের দেখায় 18 জয় নিয়ে এগিয়ে লুই এনরিকের দল, আর 7 ম্যাচে জয় আছে মোনাকোর। পিএসজির বিপক্ষে ঘরের মাঠেও পরিসংখ্যান পক্ষে নেই তাদের, তাই এই ম্যাচে স্পষ্ট ফেভারিট বলা যায় এনরিকের পিএসজিকেই। তাজিন খন্দকার, ৭১। ফিরছে ইউএফা চ্যাম্পিয়ন্স ব্লকবাস্টার লড়াই, মর্যাদা রক্ষার লড়াই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্লে অফ ক্ল্যাশে লস ব্লাঙ্কোদের সামনে আবারও সেই বেনফিকা। গ্রুপ পর্বে এই দলটার কাছে হেরে সরাসরি নক আউট পর্বে যাওয়ার স্বপ্ন ভাঙে রিয়ালের। দুই দলের এনকাউন্টার শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। কপালে লিখো না যায় খণ্ডন। 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল বিপর্যস্ত বেনফিকাকে হারিয়ে সরাসরি নকআউটে যাওয়া, কিন্তু হায়, পর্তুগিজ ক্লাবটার বাধা আর কাটল না। রিয়ালের কপাল এতটাই মন্দ, প্রতিপক্ষের গোলকিপারও হয়ে ওঠেন স্কোরার। শেষমেশ হেরে গিয়ে রিয়াল এখন প্লে অফের লড়াই, আর সেখানেও লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ওই বেনফিকা। প্রথম লেগের ম্যাচটাও পর্তুগিজ ক্লাবটারই ঘরে। আরও 2 দফা ছাত্র শিক্ষক অর্থাৎ জোসে মরিনিও আর আরভেলোয়ার এনকাউন্টার। রিয়াল কোচ আরভেলো অবশ্য এখন পরাজয়ের ডরেনাবির মুডে। প্রথম কিস্তিতে মরিনিওর কাছে বেহাল হওয়ার পরও দরাজ কণ্ঠে বলছেন মিশন একটাই, বেনফিকাকে বিদায় করে দেয়া। মরিনিওর মুখেও একই কথা, রিয়ালকে বাড়ির পথটা চিনিয়ে দেয়া। তবে প্রতিযোগিতার নাম যখন ইউসিএল, তখন ফেভারিটের ট্যাগ থাকছে রিয়াল মাদ্রিদের গায়ে। বেনফিকার কাছে অবশ্য হেড টু হেড পরিসংখ্যানে লস ব্লাঙ্কোরাই ফিকে। এখনো পর্যন্ত 4 লড়াইয়ে পর্তুগিজ ক্লাবটার 3 জয়ের বিপরীতে রিয়াল জিতেছে কেবল একটা ম্যাচ। বেনফিকার কাছে হারের পর অবশ্য আর হারেনি রিয়াল মাদ্রিদ। বার্সাকে টপকে লা লিগার টেবিল টপার এখন দলটা। সব মিলিয়ে সব প্রতিযোগিতায় শেষ 7 ম্যাচের 6টিতে জিতেছে রিয়াল। বেনফিকার সাথে না পারলেও পর্তুগিজ সাইডের বিপক্ষে শেষ 10 ম্যাচের 8টিতেই জয় রিয়াল মাদ্রিদের। এদিকে সব প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচ অপরাজিত বেনফিকা। ঘরের মাঠে তো অপ্রতিরোধ্য দলটা। আর বেলোয়ার সম্ভাব্য 4-3-1-2 ফরমেশনে প্লে অফ ক্ল্যাশের মূল ভরসা কিলিয়ান এমবাপে আছেন সুপার ফর্মে। বেনফিকার বিপক্ষে হারা ম্যাচটাতেও করেছিলেন জোড়া গোল, সাথে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে বিগ ম্যাচের রিয়াল মিস করছে 2 স্টার্টার অ্যাসেন্সিও আর রদ্রিগোকে। সাইডলাইনে বেলিংহ্যামের সাথে বসে গেছেন এদার মিলিতাও। এদিকে ঘরের মাঠে মরিনিওর মূল অস্ত্র গেল ম্যাচে ডাবল স্কোরার নরওয়েজিয়ান শেলডারোভ, তাকে সঙ্গ দেবেন প্যাভলিদিস। তবে রিয়ালের বিপক্ষে থাকছেন না বেনফিকার কি মিডফিল্ডার ফ্রেডরিক অর্সনেস। ইতিহাস, হোম ম্যাচ, আত্মবিশ্বাস, লিসবনের আকাশ কি আরও একবার হবে লাল, নাকি লস ব্লাঙ্কোরা ফিরবে শক্তিশালী রূপে? মাস্টারমাইন্ড মরিনিও মানেন আহত রাজা ভীষণ বিপজ্জনক। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ সেই বিপজ্জনক অধ্যায়, তাদের মিশনটাও প্রত্যাবর্তনের। শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন। মরিনিওকে হারিয়ে আরভেলো কি দেবে গুরুদক্ষিণা? 180 মিনিটের ময়দানি লড়াইয়ে কে হবে আসল মাস্টার? কোহিনুর কণা, ৭১। মাঠের বাইরে অনেক নাটক করা পাকিস্তান বিশ্বকাপে যেন খাদের কিনারায়। বুধবার সালমান বাবরদের বাছা মরার লড়াই, নামিবিয়ার বাধা টপকাতে না পারলেই ফিরতে হবে লাহোরে। যদিও বৈচিত্র্যময় স্পিনার উসমান তারিক আত্মবিশ্বাসী, প্রেস কনফারেন্সে বলেছেন টানা ভালো খেলে ট্রফি নিয়ে দেশে ফেরা তাদের লক্ষ্য। কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। কথায় আছে যত গর্জে তত বর্ষে না। এবারও কি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে সালমান, বাবর, আফ্রিদিদের? বাংলাদেশের ইস্যু ব্যবহার করে বিশ্বকাপ শুরুর আগে আইসিসি ও বিসিসিআইকে চাপে ফেলে আসল খেলাটা খেলে যেন তৃপ্তির ঢেকুর তুলেছে পাকিস্তান ক্রিকেট। বিশ্বমঞ্চে 22 গজের লড়াইয়ে নামতেই ওরা বড্ড নাজুক। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 61 রানের বড় ব্যবধানে হেরে মেইন ইন গ্রিন বিপর্যস্ত। ওদের কফিনে কি শেষ পেরেক ঠুকে দিতে পারবে আফ্রিকার দেশ নামিবিয়া? কি একটা অবস্থা! ক্রিকেট মাঠেও পাকিস্তানিদের চোখ রাঙানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, চাপে ফেলছে আমেরিকা, যুক্তরাষ্ট্র। 24-এর টি-20 বিশ্বকাপের মতো 26-এও কি পাকিস্তানকে পেছনে রেখে ভারতের সাথে সুপার 8-এ উঠে যাবে যুক্তরাষ্ট্র? অলরেডি যুক্তরাষ্ট্র তাদের 4 ম্যাচ খেলে ফেলেছে, 2টো জয়, 4 পয়েন্ট। পাকিস্তানিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কারণ পাকিস্তান ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে নেট রান রেটেও তারা পিছিয়ে আমেরিকার প্লাসে আছে, পাকিস্তানের মাইনাসে আছে। পাকিস্তান 2 ম্যাচ জিতে তাদেরও 4 পয়েন্ট, কিন্তু শেষ ম্যাচ বুধবার কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ, যেখানে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। নামিবিয়া একটা ম্যাচও জিততে পারেনি, তাদের হারানোর কিছু নেই। আর পাকিস্তানের
আসলে হারানোর অনেক কিছু আছে যদি নামিবিয়া চমকে দেয় তাদের। এই বিশ্বকাপটা তো এমনিতেই আনপ্রেডিক্টেবল বিশ্বকাপ, ছোট দলও বড় দলকে চমকে দিচ্ছে, জায়ান্ট কিলার বনে যাচ্ছে। আবার পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, শেষ ম্যাচে পাকিস্তান হেরে গেলেই আমেরিকা নিশ্চিত করে ফেলবে সুপার 8, কারণ নেদারল্যান্ডস ইন্ডিয়ার শেষ ম্যাচটাতে নেদারল্যান্ডস ইন্ডিয়াকে হারাবে সেটা তো আসলে দূরের স্বপ্নেই বলা যায়। সেই জায়গাটাতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বেস্ট ইলেভেনটা কেমন হবে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। দুই সিনিয়র ক্যাম্পেইনার তারা ঠিকঠাক পারফর্ম করতে পারছে না, বিশেষ করে পেস বোলিংয়ে নতুন বলে শাহিন শাহ আফ্রিদি বা পুরাতন বলে শেষ দিকে যেভাবে বেমক্কা মার খাচ্ছে। ভারতের বিপক্ষে 4 ওভারে কোটাও পূরণ করতে পারেনি, 2 ওভারেই 31 রান দিয়েছিলেন। বাবর আজম ভারতের বিপক্ষে খুব বাজে শট খেলে আউট হয়েছেন। প্রেস কনফারেন্সে এমন প্রশ্ন উঠেছে, অর্থাৎ বাবরের জায়গায় ফখর জামানকে খেলানো যায় কিনা, শাহিন শাহ আফ্রিদিকে ড্রপ দিয়ে নাসিম শাহকে বেস্ট ইলেভেনে রাখা যায় কিনা। পাকিস্তান বিশ্বকাপটা জমিয়ে রাখতে হলে তাদের জয়ের বিকল্প নেই, শেষ ম্যাচটা জিতে কনফিডেন্ট নিয়ে তারা আসলে সুপার 8-এ উঠে অনেক দূর পর্যন্ত যাবে। উসমান তারিক প্রেস কনফারেন্সে এসে সেই স্বপ্নটার কথাই বলেছেন। এই শেষ ম্যাচ নিয়ে তাদের এত ভাবনা নেই, তারা কনফিডেন্ট। ফাইনাল নিয়ে ভাবছে, প্রতিপক্ষ যেই আসুক সেমিফাইনাল ফাইনাল ডিঙিয়ে তারা ট্রফি নিয়ে দেশে ফিরবে, এরকম সাহসী কথাই বলে গেছে প্রেস কনফারেন্সে পাকিস্তানের যে মিস্ট্রিয়াস স্পিনার উসমান তারিক। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।